জুলাই সনদ বাস্তবায়নে টানাপোড়েন, নির্বাচনের আগে গণভোটে আপত্তি বিএনপির, দাবি আদায়ে রাজপথের জামাত, অনড় থাকলে সংঘাতের শঙ্কা এনসিপির। বিএনপি মহাসচিবের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা। আবারও আগুন সন্ত্রাস, রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন। ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, এত আকারে শ্বাসকষ্ট যে অক্সিজেন না ছাড়া ওর কোনো ইয়েই হয় না। নিউমোনিয়ায় বছরে 24,000 শিশুর প্রাণহানি, ঝুঁকিতে বয়স্করাও, ধরন বদলানোই কার্যকারিতা হারাচ্ছে টিকা, আধুনিক প্রতিষেধক ব্যবহারের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। বিএনপি বলছে আপত্তি আমলে না নিলে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না দলটি, আর দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামাত। এনসিপি বলছে নিজেদের স্বার্থ হাসিলে জুলাই সনদকে জিম্মি করছে বিএনপি, জামাত। অনড় থাকলে সংঘাত অনিবার্য। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? তাহলে তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের আহ্বানে একসঙ্গে বসেনি দলগুলো, উল্টো পাল্টাপাল্টি বক্তব্যে সরব নেতারা। বিএনপি নির্বাচন নিয়ে মনোযোগী হলেও রাজপথে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো। নির্বাচনের আগে গণভোটের বিরোধী বিএনপি, সনদের আদেশ ও সংবিধানে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের সুপারিশকে ইয়াহিয়া খানের ফরমানের সঙ্গে তুলনা করছেন দলটির নেতারা। আপত্তি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানবে না দলটি। এটা তো এখন হয়ে দাঁড়ায় যাচ্ছিল যে ইয়াহিয়া খানের 70 সালের নির্বাচন একটা এলএফও দিয়েছিল। এলএফ হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদেরকে সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে। এটা তো পাকিস্তান না, এটা তো বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। গুটি কয়েক লোক বলবে আর সেইটা আমাদের মানতে হবে। তাহলে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার থাকলে কেমন করে? তা ওনারা যদি ইয়াহিয়া খানের মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে তো আমাদের কিছু করার নেই। ওটা তো আমরা কবে ওটাকে ফেলে দিচ্ছি। অন্যদিকে দ্রুত সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোট দাবিতে অনড় জামায়াত। দাবি আদায়ে আলোচনার দুয়ার খোলা রাখার পাশাপাশি রাজপথে সক্রিয় সম্ভাবনা 8টি দল। সমাধান আলোচনার মাধ্যমে হইতে পারে, এই রাস্তা মুক্ত আছে। তবে আলোচনার নামে আবার টাইম ক্যাপনের সুযোগ নেই। আপনি টাইম ক্যাপন করতে করতে এমন জায়গায় নিয়ে যাবেন, বলবে যে এখন আর ফেব্রুয়ারির নির্বাচনের আগে টাইম নেই। এই ফাঁদও কিন্তু জনগণ পা দিবে না। এই জন্য আমরা রাজপথে আছি, জনগণকে সাথে নিয়ে আমাদের দাবি আদায় করব। তবে গণভোট যখনই হোক, নোট অফ ডিসেন্ট ছাড়া দ্রুত সনদ বাস্তবায়নের আদেশ চাই এনসিপি। দলগুলোর সমঝোতা না হলে সংঘাতের আশঙ্কা এই নেতার। দুই বড় দল তারা আসলে জুলাই সনদকে জিম্মি করেছে এবং জিম্মি করে আসলে নিজ নিজ যে রাজনৈতিক স্বার্থ সেটা আদায় করতে চাচ্ছে। সনদের জন্য আমরা রাজপথে যেতে চাই না। গোল টেবিলে আলোচনাটা শেষ হয়েছে, এখন গোল টেবিলে শেষ করতে হবে। কিন্তু তা না করে যদি রাজপথে চলে যায় রাজনৈতিক দলগুলো, তাহলে তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে, যেটা খুবই দুঃখজনক এবং খুব উদ্বেগজনক হবে। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, সাংবিধানিক ভিত্তি লাগবে, এটা বাংলাদেশের জনগণের দাবি। যদি সরকার এটা না করে, রাজনৈতিক দলগুলো যদি না করতে দেয়, তাহলে জনগণই রাস্তায় নামবে। আপত্তি থাকলেও শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই দলগুলো সরকারের সিদ্ধান্তের বাইরে যাবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আলটিমেটলি যদি ডক্টর ইউনূস বলে যে আপনারা যেহেতু নিজেরা ঠিক হবেন না, তাহলে আমি চলে যাই, তখন যাবে কোথায় সবাই? হ্যাঁ, তাকে যদি ওই সিচুয়েশনে আপনি নিয়ে যান যে সে রিজাইন করে ফেলা, তখন তো সবার জন্য বিপদ। সব পক্ষের প্রত্যাশা সমন্বয় করে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা বিশ্লেষকদের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চলমান নানা ইস্যুর পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন।
এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ইউরোপীয় ইউনিয়ন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একটি ব্রিফিং করেন এই বৈঠকের পরে, এবং সেই ব্রিফিংয়ে আজকের যে বৈঠকের আলোচনার বিষয়গুলো সেগুলো তিনি তুলে ধরেন। এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য তাদের পক্ষ থেকে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে আজকের বৈঠকে। আমির খসরু মাহমুদ চৌধুরী সেগুলো জানিয়েছেন, এবং যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আরও যে মনোনয়ন প্রক্রিয়াগুলো আসলে কিভাবে হয়েছে এবং নির্বাচনের দিকে যেভাবে দেশে এগিয়ে যাচ্ছে সেসব বিষয় নিয়ে। তবে প্রশ্নোত্তরের পর্বে উঠে এসেছে সাম্প্রতিক দেশ জুড়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা চলছে সেই বিষয়টি নিয়ে কথা হয়েছে, এবং সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী যে বিষয়টি বলেছেন যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা হবে এমনটা ভাবার অবকাশ তিনি দেখছেন না এবং তার দলও দেখছে না। এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন পর্যন্ত নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা সেই মাঠে কিন্তু তারা একেবারেই নেই। ফলে আওয়ামী লীগ পাশাপাশি যে কেউই আসলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করতে পারে বলে তার ধারণা, এবং এই বিষয়ে তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারকেও কিন্তু একটি শক্ত অবস্থানে যেতে হবে, আর যে উৎকণ্ঠার কোনো কারণ নেই এমনটাই মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং তিনি বলেছেন যে এই সারা দেশ জুড়ে যে নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনার কর্মকাণ্ড সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং জানাতে চাওয়া হয়েছে যে বিদেশিদের পক্ষ থেকে আসলে সাম্প্রতিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি চলছে তা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে বিদেশিদের পক্ষ থেকে তেমন কোনো উৎকণ্ঠা নেই, তবে বারবার আসলে যে বিষয়টি বিএনপি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে শক্ত অবস্থানের দিকে যেতে হবে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ গুলশান থেকে। গুলশান থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। রাজধানীতে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি, এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, হাইকোর্ট এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 44 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেটা আমরা বলছি। আমরা আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি করেছি, এবং আমাদের পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে মাঠে, বিজিবি রয়েছে, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও কাজ করছে। অতএব এই যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এই নগরবাসীর অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে ককটেল সহ। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা তাদের পেছনে ইন্ধনদাতা এবং অর্থায়নকারী যারা আছে তাদের তথ্য হয়তো পাবো। এই মুহূর্তে রাজধানীর রমনা এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাব তার কাছে। কামরুল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যেই আগামীকাল 13 নভেম্বরের যে লকডাউন কর্মসূচি ডেকেছে সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের সামনে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিজিবি সদস্যরা কড়া নিরাপত্তা জোরদার করেছেন। তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। আমরা বিজিবির পক্ষ থেকে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত ঢাকা শহরে 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানীর উত্তর আবদুল্লাপুর, এয়ারপোর্ট, ধানমন্ডি 32, সায়েন্স ল্যাব, কাকরাইল, হাইকোর্ট সহ প্রধান উপদেষ্টার বাসভবন সহ আশেপাশের এলাকায় প্রায় 12 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এবং তারা যেটি বলছেন যে আগামীকালকের যে লকডাউন ঘোষণা করা হয়েছে সেই লকডাউনকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। পাশাপাশি কিছুক্ষণ
আগে আমরা পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার যে উপপুলিশ কমিশনার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনিও আমাদেরকে আসলে নিরাপত্তার বিষয়টি নিয়ে জানিয়েছেন। তিনি যেটি বলেছেন যে আগামীকালকের যে লকডাউন আসলে সেই লকডাউনকে ঘিরে রাজধানীবাসীর নিরাপত্তার যে শঙ্কা সেটি নিয়ে আসলে কোনো ধরনের শঙ্কা নেই। মাঠে কিন্তু বিজিবির পাশাপাশি পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাশাপাশি গোয়েন্দা সংস্থার যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই রাজধানী ঘিরে নিরাপত্তা জোরদার করেছেন এবং তারা তৎপর রয়েছেন যে কোনো ধরনের নাশকতা যাতে তারা ঠেকাতে পারেন। এবং পাশাপাশি পুলিশের উপপুলিশ কমিশনার যেটি বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 44 জন, গত 24 ঘন্টায় 44 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রমের চেষ্টা চালাচ্ছিলেন, এমনটাই আসলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেটি জোরদার রেখেই আসলে তারা যে সার্বিক যে নিরাপত্তার যে বিষয়টি সেটি মাথায় রেখে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। কামরুল হাসান, রাজধানীর রমনা থেকে। আওয়ামী লীগের পদধারী অর্থ যোগানদাতা ও 24-এর নির্বাচনে অংশ নেয়া নৌকা প্রার্থীর স্বতন্ত্রভাবেও ভোটের সুযোগ বন্ধ চেয়ে সিইসিকে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পরে তিনি বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করবে, তাই তাদেরকে ভোটের বাইরে রাখতে হবে। জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের ইসির সংলাপে ডাকলে আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া জাতীয় পার্টিকে বিএনপি বা জামাত জোটে নেবে না বলেও প্রত্যাশা করেন তিনি। 20 সালের নির্বাচনে অংশ নিয়েছে যারা দামি এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা পদ পদবিতে ছিল, তাদেরকেও আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি কোনোভাবেই সম্ভবপর নয়। গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সকাল 9:30টার দিকে কলেজ গেইট এলাকায় শ্রমিক দল নেতা সালাউদ্দিন সরকারের ডাকে কর্মসূচিতে যোগ দেন স্থানীয়রা। এই সময় মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে স্থানীয়রা মহাসড়ক থেকে সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, প্রায় 6 লাখ ভোটারের এলাকা গাজীপুর 6 আসন, সেই বিবেচনায় 7 দিনের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এই গাজীপুর 6কে আমরা বহাল রাখার জন্য প্রধান বিচারপতি এবং সরকারের কাছে আমরা আহ্বান জানাই যেন আমরা ন্যায় বিচারটা পাই। আমাদের নেতৃবৃন্দ 7 দিনের একটি আলটিমেটাম দিয়েছে। 7 দিন পরে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা হবে। আমরা রাজপথে আছি, কোন অবস্থাতে আওয়ামী লীগের সেই কর্মসূচি গাজীপুর 6-এর মধ্যে বাস্তবায়ন করতে পারবে না। সময় সংবাদে আরও থাকছে। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত 12, দায় স্বীকার পাকিস্তান। তালেবানের সহিংসতায় ভারতের ইন্ধন দেখছে শাহবাজ, আফগানিস্তানকে দায়ী করলেন প্রতিরক্ষা মন্ত্রী। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি 25 নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মামলার শুনানি নিয়ে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মোহসেন রশিদের কাছে ব্যাখ্যা চেয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোহসেন রশিদ। এ সময় বিরূপ মন্তব্য করায় আইনজীবী মোহসেন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাটর্নি জেনারেল। ঘটে বাকবিতণ্ডার মতো ঘটনাও। এর আগে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মোহসেন রশিদ। রিট খারিজ করে হাইকোর্ট বলেন, জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে অনুমতি করার চেয়ে আবেদন করেন। কাজ শেষে বাড়ি ফেরা হলো না যুবকের। চাঁদপুরে বেঙ্গল টির বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ওষুধ নিয়ে ছেলে বাড়ি আসবে অপেক্ষায় বৃদ্ধ বাবা, কিন্তু ফেরা হলো না রুহুল আমিনের। প্রাণ গেল ঘাতকের বুলেটে।
মঙ্গলবার রাত 10টার দিকে কাজ শেষে চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গলটির বিক্রয়কর্মী রুহুল আমিন মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুরের সমিতি ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। যখন ওনারা ডাকাত বলছে তখন মানে হুন্ডার একটু মোটরসাইকেল চলেছিল, তখন ওই ডাকাত বলার পরে আমি বললাম যে এরে ডাকাত দলকে উনি সম্পূর্ণভাবে আটকে ফেলাইছে, উনি যাইতে পারেন না। ডাকাতেরা যাওয়ার জন্য করছে কি ওনারে গুলি করিয়া এখান থেকে চলে গেছে। ওনার 4টার সময় কয় আব্বা আমি যাইতেছি, সন্ধ্যার সময় আসার সময় আপনার লাই আমি ওষুধপত্র নিয়ে আসবো। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। রোডের উপরে হুন্ডা সহ তার মালসাবানা সহ কাটতে পড়ে রয়েছে। এখন আমার ভাতিজার 2টা অসহায় বাচ্চা, এদের আল্লাহ ছাড়া আর কে আছে? এদেরকে কেমনে চালাইবো, কে চাইবো? নিহত রুহুল আমিনের 5 বছর বয়সী এক ছেলে ও 3 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিফ সাইফ মামুনকে হত্যায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি। জানায় মামুন হত্যাকাণ্ডের পর শুরু হয় তদন্ত ছায়া। মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নিয়ে অভিযান চালিয়ে 2টি পিস্তল উদ্ধার করা হয়। সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলি করে হত্যা করা হয় তারিফ সাইফ মামুনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তখন 2 ব্যক্তি খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থ ফেরানোর প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় রাজনৈতিক সরকারের শক্ত ভূমিকা নিতে হবে বলে মনে করেন গভর্নর। অর্থনীতিবিদরা বলছেন নতুন করে অর্থ পাচার বন্ধে পদক্ষেপ নিতে হবে নির্বাচিত সরকারকে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে এবার কোমর বেঁধে নেমেছে অন্তর্বর্তী সরকার। মূলত পাচার হওয়া অর্থে ট্যাক্স হ্যাভেন, দেশে বাড়ি কেনা সহ নানা খাতে বিনিয়োগ করেছে অপরাধ চক্র। আর্থিক খাত সংস্কারে গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সবশেষ 16 বছরে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। এসব অর্থ ফেরাতে দেশের অভ্যন্তরীণ সরকারি দফতরগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসার পাশাপাশি লবিং করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফার্ম ও সংস্থার সঙ্গেও। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের নিজেদের সক্ষমতাটা বাড়াতে হবে, কারণ এটা তো একটা নতুন এরিয়া। আমরা কিন্তু আগে এই লাইনে কোনোদিন কাজ করিনি। বিদেশ থেকে টাকা উদ্ধার এই স্কেলে কোনোদিনও হয়নি। তো এই প্রক্রিয়াটা আমাদের আরো ভালোভাবে রপ্ত করতে হবে। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী। অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করলেও কবে নাগাদ উদ্ধার হবে সে প্রশ্নের উত্তর নেই গভর্নরের কাছেও। একটা আইনগত প্রক্রিয়া বাংলাদেশে কতদিন লাগে, বিদেশেও সেরকমই সময় লাগে। এটা 3, 4, 5 বছর লাগে সাধারণত। প্রত্যেকটা সরকার যখন যে থাকে সে বলে যে আমি সবকিছু ঠিক করছি, কিন্তু যখন আপনার নতুন সরকার আসে তখন এটা বাইরে হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতি ও আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ এর দুর্নীতিও অর্থ পাচারের সহায়ক হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর লক্ষ্যে বিভিন্ন সংস্থা বিভিন্ন মহলের সাথে যে দিন দরবার চলছে সে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে প্রকৃতভাবে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে হলে রাজনৈতিক সরকারের প্রত্যক্ষ সদিচ্ছা একান্তভাবে প্রয়োজন বলে মনে করেন তিনি। অন্যথায় সব ধরনের অগ্রগতি পিছিয়ে যাবে বলে জানিয়েছেন গভর্নর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। নিউমোনিয়া বিশ্বব্যাপী বছরে 8 লাখের বেশি শিশুর প্রাণ কেড়ে নেয়, আর দেশে বছরে প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়। উচ্চ ঝুঁকিতে আছেন বয়স্করা। ওইদিকে নিউমোনিয়ার ধরন বদলে যাওয়ায় কার্যকারিতা হারাচ্ছে দেশের প্রচলিত টিকা। তাই নতুন প্রজন্মের টিকা ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসেনের রিপোর্টে বিস্তারিত। কারো মুখে অক্সিজেন মাস্ক, কারো চলছে নেবুলাইজেশন, আর হাতে ক্যানোলা। হাসপাতালের বেড়ে কঠিন সময় পার করছে কোমলমতিরা।
বাংলাদেশ শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে ভর্তি এই শিশুদের কারো বয়স পেরিয়েছে সবে 2 বছর, কেউ আবার মাত্র কয়েক মাস হলো এসেছে পৃথিবীতে, অর্থাৎ অধিকাংশই 5 বছরের কম বয়সী। জন্মের পর বেশিরভাগ সময়ই এদের কেটেছে হাসপাতালে। একটু জ্বর এলে আমরা ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইতাম, কমে যেত, কিন্তু ইদারিং 5-6 দিন আর কমে নাই। হালকা ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, শুধু দেখবো মানে কাশটিছে, তার মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। গবেষণা বলছে দেশে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া, যাদের 28%ই হেরে যেতে হয় এই রোগের কাছে। ICDDRB এর তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়, আর হাসপাতালে ভর্তি হয় প্রায় 7 লাখ। চিকিৎসকরা বলছেন শিশুদের মধ্যে ভয়াবহ রূপ নেয়া নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জোর দিতে হবে টিকার উপর। তবে শঙ্কার বিষয়, দেশে যে প্রচলিত টিকা আছে ব্যাকটেরিয়ার ধরন বদলে যাওয়ায় অনেক ক্ষেত্রে সুরক্ষা দিতে পারছে না সেটি। যাদের বারবার করে এরকম শ্বাসকষ্ট হয় বা ঠান্ডা লেগে যায় অথবা এই ধরনের সংক্রমণ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ইয়ারলি ভ্যাকসিন কিন্তু দিয়ে থাকি, সেটা কিন্তু অনেকটুকু ভালো কাজ করে। PCV13 বা 23 এটা কি ইপিআইতে শিডিউলের ভিতরে আমরা নিতে পারি কিনা, আমার মনে হয় সময় চলে আসছে এই ব্যাপারটাকে খতিয়ে দেখার। শুধু শিশুরা নয়, নিউমোনিয়ার ঝুঁকিতে আছেন বয়স্করাও। তাই 60 বছরের বেশি বয়স হলে ও দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগলে বাড়তি সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যাদের বয়স 65 বা তার বেশি, তাদের জন্য নিউমোনিয়া কিন্তু ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে নিউমোনিয়ার সাথে সাথে যেসব এলডারলি পেশেন্ট বা বয়স্ক পেশেন্টদের ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, এই ধরনের রোগে আক্রান্ত, তাদের কিন্তু নিউমোনিয়া একটা বাড়তি ঝুঁকি যোগ করে। ঋতু পরিবর্তনের এই সময়ে নিউমোনিয়া আক্রান্তের সম্ভাবনা বেশি জানিয়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে টানা পড়েন, নির্বাচনের আগে গণভোটে আপত্তি বিএনপির, দাবি আদায়ে রাজপথে জামাত, অনড় থাকলে সংঘাতের সংখ্যা এনসিপি। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো সংশয় নেই, বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক শেষে আমির খসরু। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তারেক হাসান শিমুল। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।